নমস্কার, আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্য ভাষারও আপনি নিয়ে যথাসময়ে চলে এসেছি এবং এই অনুষ্ঠান আপনাদেরকে বারে বারে শিখিয়েছে যে সফলতার মূল জায়গা হচ্ছে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং সাথে কিন্তু সবসময় আমাদের জীবনে যে ভুলগুলো হয়েছে সেগুলোকে সংশোধন করে এগিয়ে যেতে হবে এবং তাই সেই জায়গাটা মানে আপনার জীবনে কোন জায়গাটাতে থেকে আপনি সংশোধন করবেন, কোথায় সফলতা পেতে পারেন, সেই মানে এই ব্যাপারগুলো যিনি অনবদ্যভাবে দেখিয়ে দিতে পারেন তিনি হলেন আচার্য ভাস্কর। আজ বহুদিন ধরে এই জ্যোতিষের সাথে যুক্ত রয়েছেন এবং তার কাজগুলো সত্যি আমাদের প্রত্যেকের জীবনে রেখাপাত করে। মানে আমরা যেটা চাইছি তিনি কিন্তু নিজের থেকে অনায়াসে সেই জায়গাটা বুঝে যান এবং সেই মতো তিনি কাজগুলো করেন। আর আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আচার্য ভাস্কর। স্বাগত, নমস্কার। নমস্কার। এইমাত্র দীপান্বিতাদি যে কথাগুলো বললো আমার সম্বন্ধে, সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো কারণ নেই। বিশ্বাস করবেন তো ঠকবেন, আমি আবার বলে দিচ্ছি। এ বাবা, হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি সব করে দেবো, আমি সব আপনাকে পাইয়ে দেবো, এটা করার ক্ষমতা বিশ্বাস করুন আমার নেই। অ্যাস্ট্রোলজি একটা শাস্ত্র, তন্ত্র একটা শাস্ত্র, তাতে মানুষের কিছু কিছু কাজ করা যায়, কিছু কিছু কাজ করা যায় না, এগুলো আপনাদের বুঝতে হবে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড, একদম 2 মিনিটে 5 মিনিটে 21 দিনে 30 দিনে সব ঠিক হয়ে যাবে, একদম সব হয়ে যাবে, এই লোভে পা দিয়ে কিন্তু আপনারা সর্বশান্ত হচ্ছেন। লোভে বলবো না, আপনারা সমস্যায় আছেন বলে সেখানে যাচ্ছেন, কিন্তু একবার যাচাই করুন যে যাচ্ছেন সেটা, সেই যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে লজিক আছে কিনা। যদি থাকে তবেই করুন না। এই যে উনি বললেন যে আচার্য ভাস্কর সব কিছু করে দেবে, করে দেবে, মানে একটা এরকম টাইপের কিছু একটা বললো, আমার ঠিক মনে না। আমি বললাম যে যেই জায়গাটা প্রবলেম থাকে, হ্যাঁ, সেটা আচার্য ভাস্কর ঠিক করে দেবে। সেটা হয়তো ক্লায়েন্ট বলতে পারছে না এটা, কিন্তু সেটা আপনি বুঝে যাবেন। না, আমি বুঝতে পারি, আমি বোঝাটা এক জিনিস, আপনার রোগ ধরাটা এক জিনিস, কিন্তু রোগটার প্রতিকার করাটা আরেক জিনিস। রোগটার প্রতিকার ডাক্তার কি সব রোগ সারাতে পারে? সারাতে পারে না তো। তাহলে জ্যোতিষী সব প্রবলেম সারাতে পারবে কেন? এই অন্ধ বিশ্বাসটা থেকে আমাদেরকে বেরোতে হবে। কে ফোন আছে দেখে নেবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি অনিতা কুন্ডু বলছিলাম। আমার ছেলের সম্বন্ধে একটু বলার ছিল। ছেলের নাম অবিনাশ কুন্ডু। ডেট অফ বার্থ হচ্ছে 17 সেপ্টেম্বর 1988। জন্মস্থান আপনার কলকাতায়। জন্ম সময় আপনার সকালবেলা 8টা বেজে 12 মিনিটে। সকাল 8টা বেজে 12 মিনিট। জন্মস্থান কলকাতা। কলকাতা। শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, দেবগণ। ধরুন একটু। প্রথমত হচ্ছে যে বাড়ির কোনো কথা শুনবে না, বাড়ির অবাধ্য। না, খুব অবাধ্য ছেলে, কারোর কথাই শোনে না বাড়িতে। কোনো মানে কোনো কাজবাজ কিছু করে না, কাজবাজ করে না, মানে আমি যা দেখতে পাচ্ছি, মানে এর এই মুহূর্তে এর কিন্তু মানে এ হচ্ছে মানে কি বলবো, লাইনচ্যুত আর কি, মানে লক্ষ্যচ্যুত। রোজ বাড়িতে ঝামেলা অশান্তি হয়, প্রচন্ড ঝামেলা অশান্তি, মারধরও হয় আর কি, মানে লাগাম ছাড়া অশান্তি হয়। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কত বছর? হ্যাঁ, কত বছর হলো বিয়ে হয়েছে? 2 বছর হয়েছে। স্ত্রীর গায়ে হাত তুলে স্ত্রীকে মারধর করা বা ইয়ে করা? হ্যাঁ, খুব মারে, খুব মারে। আমি বাঁচাতে গেলে আমার দিকেও তেড়ে আসে। এতে তো বিয়েটা ভেঙে যাবে আর কি। তো যে বিয়েটা যখন দিয়েছিলেন তখন তো মেয়েটাকে মানে ছেলেকে দেখে বিয়ে দিতে পারতেন। মানে এর মধ্যে যেটা হয়ে গেছে, নেগেটিভ এনার্জি ঢুকে গেছে প্রচুর, সেটার জন্য প্রচন্ড অলসতা কাজ করবে, আলস্য। সারাক্ষণ শুয়ে থাকলো তো শুয়েই থাকলো, শুয়ে থাকে, বই চাকরি করে, ও আগে করতো, বই করে, সে দিয়েই চলে আর কি। শুয়ে থাকে, ঘুমায়, ঘুম থেকে উঠলেই এই অশান্তি, মারামারি। বাড়িতে বসে টুকটাক নেশা টেশা করে? হ্যাঁ, সেটা তো আছেই। নেশা ভালোই করে, ওই আপনার ট্যাবলেটের নেশা এসব আর কি। কিন্তু আমি যদি ছকটা যদি ভালো করে দেখি, তাহলে কিন্তু প্রথম থেকে কিন্তু এতটা খারাপ কিন্তু ছিল না। না, তা তো ছিল না, ভালো ছিল, চাকরি বাকরিও করতো, খুব ভালো ছেলে ছিল। সেই ছেলে হঠাৎ করে এতটা মানে ব্যাপার, তাই তো? বিয়েটা মানে নিজে পছন্দ করেই করেছিল, তখন খুব ভালোই ছিল।
দেখুন সেটা হচ্ছে যে এখানে কিন্তু রবি নিচস্থ এবং মঙ্গলের উপর দৃষ্টি, ঠিক আছে, মঙ্গলের উপর দৃষ্টি, রবির নিচস্থ, এবং গণটা হচ্ছে, গণটা কি গণ দিলাম একবার ধরুন, গণটা হচ্ছে এক সেকেন্ড আমি একবার দেখে নিই, দেবগণ। হ্যাঁ, এই দেবগণ বা দেবাড়িগণ যদি হয় এবং সেক্ষেত্রে যদি নিচস্থ রবির ওপর যদি মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু মানে এদের এদের জীবনে বা শরীরে কোনোরকমভাবে নেগেটিভ এনার্জি, যেটা মানে খারাপ অশুভ শক্তি, এটা কিন্তু ঢুকে যায়, এটা কিন্তু ঢুকে যায়। আপনারা মানে পাহাড়ি জায়গায় কখনো ঘুরতে বেড়াতে গেছেন? হ্যাঁ, পাহাড়ি জায়গায় তো মানে আমার ছেলে, আমার পরিবার সবার হিলটাই পছন্দ, ছোট থেকেই পাহাড় পছন্দ করে। আমরা বছরে একবার করে যে কোনো পাহাড়ি জায়গায় যাবো, দার্জিলিং বলুন, হিমাচল প্রদেশ, যে কোনো আমাদের মোটামুটি ভারতবর্ষের সব পাহাড়ি এলাকা ঘোরা। দেখুন আমি এটা এক্সাক্ট করে বলতে পারছি না, তবে আমি একটা জিনিস বলতে পারছি শখ দেখে, সেটা হচ্ছে যে পাহাড়ি জায়গায়, বিশেষ করে পাহাড়ি জায়গায় কিছু কিছু পাহাড়ি জায়গা আছে যেখানে কিন্তু কিছু নেগেটিভ এনার্জি হাওয়ার মাধ্যমে কাজ করে, যে হাওয়া লেগে গেলে মানে তার যদি সেরকম ধাত হয়, সেই 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 যদি মানে রাশি লগ্ন যদি সেরকম যদি হালকা হয় বা ধাত যদি হালকা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু ঢুকে যায় শরীরে। সেই নেগেটিভ দেখবেন, হ্যাঁ সেটাই বলছি আমি দেখবেন যে এই পাহাড়ি জায়গাতে ঘুরতে গিয়েই কিন্তু ওর শরীরে হাওয়া লেগেছে, এবং সেই হাওয়াটা হচ্ছে হাওয়া মানে হাওয়া লেগেছে মানে কোনো বাতাস লেগে যায়নি, মানে একটা নেগেটিভ এনার্জি কিন্তু ইনজেক্টেড হয়েছে, ঢুকেছে, সেটা কিন্তু সেটাই কিন্তু ওকে কিন্তু ইয়ে করছে। এবার আমি আপনাকে বলি যে এই ছেলের, এবং যারা দর্শক বন্ধু আছে তারাও ভালো করে শুনুন, যে এই যে নেগেটিভ এনার্জিটা আছে, এইটার যে ঢুকে গেছে, মানে অন্য জ্যোতিষী বা কেউ যদি বলে যে না কোনো ভূত প্রেতে ধরেছে, এটা কিন্তু ফালতু কথা। ভূত প্রেতে ধরেনি, ভূত প্রেত বলে কোনো ভূত প্রেত আছে কিনা সেটা নিয়ে অন্যদিন তর্ক বিতর্ক করা যাবে। ভূত প্রেতের ব্যাপার নয়, নেগেটিভ এনার্জি যেমন আমাদের পজিটিভ এনার্জি কাজ করে, যেমন আমাদের মন ভালো হয়, মন জীবনে কিছু করতে হবে, এই যে মনের মধ্যে ভাব আসে, আমরা সাকসেস পাওয়ার জন্য আমরা লড়াই করি, এই যে আমরা চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর পরীক্ষা দিচ্ছি, ইয়ে করছি ভালো রেজাল্ট করার জন্য, এটা হচ্ছে পজিটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জি কী করে, আপনি কত মানে নিজেকে মানে ফ্ল্যাট করে দেওয়া যায়, নিজেকে শুয়ে দেওয়া যায়, নিজের কোনো কাজের মধ্যে ইনভলভ থাকবো না, চুপচাপ ইয়ে করবো, আর যত রকমের ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক কাজের মধ্যে ইয়ে করবো, বউ পেটাবো, মা পেটাবো, ঘরের মধ্যে ঝামেলা করবো, এই করবো। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে এই ধরনের যদি কেস আসে আমার ক্ষেত্রে, আমি প্রতিকারটা কিভাবে করি সেটা বলে দিচ্ছি। যে প্রতিকারটা কিন্তু বালিশের তুলোর মধ্যে কিন্তু ঢুকিয়ে দিতে হয়, বালিশের তুলোর মধ্যে ঢুকিয়ে দিতে হয় এই কারণে যে বালিশটাতে যখন ঘুমাবে, কারণ পুরো জিনিসটা কিন্তু মাথার মধ্যে অপারেট করছে, এই মাথার মধ্যে থেকে এই নেগেটিভ এনার্জিটাকে বের করে আনতে হবে। তো সেইভাবে কিন্তু প্রতিকারটা করতে হয়। একটা ক্যাটসাই বা একটা চুনি পরিয়ে দিলাম বা একটা কিছু মাদুরি বা তাবিজ পরিয়ে দিলাম, ঠিক হয়ে গেল, জীবনে হবে না। বুঝতে পারছেন? আমি তো ছকে দেখতে পাচ্ছি ঠিক হওয়ার জায়গা যথেষ্ট রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি ওই যে একটা কথা বারবার বলি যে আমি সব জায়গায় বসি না, আমি দমদমে, কলকাতার মধ্যে দমদমে দেখি, আর মাঝে মাঝে মেচেদা, বর্ধমান, মেদিনীপুর, দুর্গাপুর যাই। তো আপনার যদি খুব প্রবলেম হয় আপনি দমদমে যোগাযোগ করবেন। দেখুন অনেকেই ফোন করে বলে যে এরকম আমার তো বাড়ি অনেক দূরে, আমার শিলিগুড়িতে বাড়ি, আমার মুর্শিদাবাদ বাড়ি, আমি যাব কি করে ইয়ে করে। আমি আপনাদের একটা কথা বলি যে দেখুন, যদি রোগ যদি আপনার যদি ক্রিটিক্যাল হয়, আর যদি মনে করেন যে এটা ভাস্করাচার্যের কাছে গেলেই ঠিক হবে, তাহলে আপনারা দেখবেন ঠিক আসতে পারবেন। আপনারা ঠিক আমি তো কলকাতায় থাকি, আমার দমদম অসুবিধা হবে না, সে আপনি কলকাতায় হ্যাঁ আসতে পারেন, কিন্তু যে মানুষগুলো ধরুন আজকে ভেলোর যাচ্ছে বা বিভিন্ন সাউথে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে, তারা জানে মনে মনে যে আমি ভেলোরে গেলে হয়তো মানে চিকিৎসাটা ভালো পেতে পারি, তাই কি তারা যাচ্ছে। ঠিক সেরকম করে যারা দূরে যারা থাকেন, তারা যে মালদা বা কোচবিহার বা অন্য মেদিনীপুরে বা ইয়েতে দূরে থাকেন, তারা হয়তো ভাবছেন যে এত দূর যাব, যদি মনে হয় যে ব্যাপারটা অত সিরিয়াস নয়, না গেলেও চলবে, আসতে হবে না, আমি আপনাকে আমন্ত্রণ করছি না। যদি মনে হয় যে ভাস্করাচার্যের কাছে না গেলেই নয়, তাহলে ফোন করবেন, প্রবলেম বলবেন, আমার যদি মনে হয় আমি আপনাকে আসতে বলবো, টাইম বলবো, আসবেন। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন কোনো জোড়াজুড়ি নয়, কোনো অফার নয়, কোনো প্রলোভন নয়, এরকম ব্যাপার নয়। এই যে ট্রেনে আমরা উঠি না, লোকাল ট্রেনে দেখবেন আমরা যাত্রা করি, হকারে উঠে, এই কিন্তু লাস্ট লেবুটা আছে, হ্যাঁ এই কিন্তু লাস্ট আপেলটা আছে, একদম না কিনলে লস,
কিনে নিন, এই যে পুশ সেলিং বলে এটাকে, হ্যাঁ এরকম অনেক জ্যোতিষীয় করে কিন্তু, যে এই প্রতিকারের উপর এত % অফার দিচ্ছি, এত % ডিসকাউন্ট দিচ্ছি, এই করছি সেই করছি, হ্যাঁ আপনি না করলে, না এলে এই অমাবস্যাটা না করলে কিন্তু আপনার জীবনটা হয়ে যাবে, এর মধ্যে পা দেবেন না। ঠিক আছে, বারবার নিজের প্রবলেমটাকে ভালো করে বুঝবেন, জানবেন, আলোচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। টাকা আপনার চলে গেলে, টাকা যদি চলে যায় টাকা ফেরত আসে না। ঠিক। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, রাহুল ঘোষ। আচ্ছা আচ্ছা, কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে? নিজের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন। 1980 22 এপ্রিল। 22 এপ্রিল 1980। টাইম? টাইম হলো সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। জন্মবার মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ, কর্কট রাশি, কর্কট লগ্ন, দেবগণ। 7th হাউস 9th হাউস একদম মানে হয়ে গেছে, ছাড়খাড় হয়ে গেছে। দাম্পত্য জীবন ভালো না খারাপ? না, খারাপ। ডিস্টার্ব চলছে। আমার যা মনে হচ্ছে আপনার স্ত্রীর স্থান থেকে, সেটা হচ্ছে আপনার স্ত্রী কিন্তু অন্য কোনো সম্পর্কে জড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, জড়িয়ে আছে। এটা নিয়ে কি আপনার ফোন? সমস্যা চলছে। এটা নিয়ে কি আপনার ফোন? হ্যাঁ, এটা নিয়ে আমার প্রবলেম, মানে ফোন প্রোগ্রাম। এটার জন্য ফোন করেছেন আপনি। এই যে আমি বললাম, আপনি তো তখন প্রতিবাদ করলেন, মানে যে প্রবলেমের জায়গাগুলো একদম মানে অ্যাকুরেট পয়েন্টগুলোই কিন্তু বলছেন। ডাক্তার যদি রোগটা যদি না ধরলো তাহলে মানে চিকিৎসাটা করবে কি করে? আজকে আমি আমার পেটে আমার হয়তো ব্যথা করছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে না তোমার পেটে ব্যথা করছে, তুমি ড্রটিনেম বা ড্রটিন ডিএস মানে যে ওষুধগুলো পেটে ব্যথা কমানোর ওষুধ তুমি খাও, তোমার পেটে ব্যথা কমে যাবে। ও আমার কমবে, একটুখানের জন্য কমবে, আবার হবে। এবার সেই ডাক্তার যদি আলট্রাসোনোগ্রাফি করতে বলে, সোনোগ্রাফিতে যদি ধরা পড়ে যে গলব্লাডারে স্টোন হয়েছে, তারপর যদি সেই স্টোনটা অপারেশন করে, তাহলে আমি পার্মানেন্টলি মানে চিরকালের জন্য ভালো হব। তো সেরকমভাবে রোগটাকে ডায়াগনোসিস করা দরকার, যে রোগটা কি হয়েছে। রোগটা না জেনে যদি প্রতিকার করি তাহলে তো প্রতিকার কিছু হবে না দাদা। যাই হোক, স্ত্রীকে সময় দিতেন? মানে এমনি আমি মানে একটু বাইরে আমি থাকি, বাইরে কাজ করি, মানে বড় কোম্পানির আমি সিইও। হ্যাঁ, উঁচু পোস্টে রয়েছেন, সিইও। আচ্ছা, বলুন এবার আপনার, হ্যাঁ বলুন বলুন বলুন, কি বলছেন বলুন। বলছি আমি তো মানে বাইরে থাকি, তো বাইরে এবারে একটা কোম্পানি আমি সিইও, তো কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, যে আপনি যে সিইও কোম্পানির, আপনার ছক দেখে একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে আপনার স্ত্রীর যেমন আমি পেলাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেরকম আপনার ছকেও কিন্তু রয়েছে পরকীয়া শব্দটা, মানে অন্য সম্পর্কে জড়ানো বা করানো। সেক্ষেত্রে আপনি কিছু দেখুন, আপনি 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 মানতে না চাইলে আমি এখানে আপনাকে জোর করে মানাতে পারবো না, ঠিক আছে? সেটা আমার দায়ও নয়। কিন্তু আপনি যদি মানেন তাহলে আপনাকে আমি কিছুটা পথ দেখাতে পারি, যে আপনার স্ত্রীকে আপনি কি করে বাগে আনতে পারবেন। সত্যি কথাটা বলুন। একটা মানে আগে, মানে এটা আমার বিয়ের আগে একটা সম্পর্ক ছিলাম আমি, এখন তারপরে বিয়ের পরে মানে সেই সম্পর্কটা আবার মানে হয়েছে, মানে একটু এমনি কি করছেন আপনি? সম্পর্কে ছিলেন সেটা স্বীকার করতে এত লজ্জা কিসের? ঠিক আছে, দেখুন সব মানুষেরই পেটের খিদে থাকে, মনের খিদে থাকে, সেরকম শরীরের খিদে থাকে, চোখের খিদে থাকে, কানের খিদে থাকে, সব কিছু জায়গায় খিদে থাকে। তো সেটাকে অস্বীকার করা যাবে না। আমাদের পঞ্চভূতে তৈরি শরীর, এই নশ্বর দেহটার অনেক রকম জ্বালা, ঠিক আছে? এই এই জ্বালাগুলো মানে যেগুলো থেকে ষড়রিপু তৈরি হয়েছে, এই লোভ, কাম, ক্রোধ, এইগুলো এই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারি না, কারণ এই দেহটার জন্য। এই দেহটাই কিন্তু সবকিছুর নষ্টের মূল। তো আপনি যখন আপনার স্ত্রীকে সময় দিতেন না, তখন আপনার স্ত্রী দিনের পর দিন একাকিত্ব ভোগ করেছে। তার ফলে সে যখন কোনো একটা মানুষকে পেয়েছে, যে যার সাথে প্রাণ খুলে কথা বলা যায় বা সময় কাটানো যায়, সেক্ষেত্রে তো সে সেটার দিকে জড়িয়েছে, এবং আপনিও ওই দিকে নিজের সম্পর্ক করেছেন, এবং বাইরে বাইরে আপনি থাকেন, সিইও, কোম্পানি ম্যানেজার, আপনি অফিস ট্যুরে, এই ট্যুরে ওই ট্যুরে, আপনি যা করার, যা ভোগ করার আপনি করেছেন। এখন বয়সকালে আপনি আপনার স্ত্রীকে কাছে পাচ্ছেন না। স্ত্রীকে তো পুরোটা দোষ দেওয়া তো যায় না, তাই কি? যায় না, হ্যাঁ যায় না। স্ত্রীকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা নিয়ে ভুলেও কোনো জ্যোতিষী কাছে যাবেন না, যে আমার বউয়ের এই সম্পর্কটা কাটিয়ে দিন। এটা সম্ভব নয়।
এটা এই ছকে এই যে প্রবলেমটা যেভাবে তৈরি হয়েছে তাদের এটা সম্ভব নয়। আপনি আপনার ওয়াইফকে বেশি করে সময় দিন, আপনার ওয়াইফ অন্য সম্পর্কে আছে এটা জানা সত্ত্বেও আপনি বেশি করে সময় দিন, তার সাথে ভালো কথা বলুন, তার সাথে ভালো করে গল্প করুন, সে কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। এইটা আপনি 6 মাস করুন, করে আপনি আমার দমদমে বাড়িতে এসে বলবেন যে আপনার স্ত্রীর পরকীয়াটা আছে না গেছে। কারণ আপনার ছক থেকে আমি একটা জিনিস ক্লিয়ার যে আপনার স্ত্রীর স্বভাবটা কিন্তু খারাপ নয়, ও যে সম্পর্কটা জড়িয়েছে সেটা একটা তাগিদে জড়িয়েছে, মানে একটা ক্রাইসিসে পড়ে জড়িয়েছে, পরিস্থিতির শিকার। তো আমি আপনাকে আবার বলছি, আপনি কিন্তু স্ত্রীর সাথে এই ব্যবহারগুলো শুরু করুন আজ থেকে, 6টা মাস করুন। 6 মাস পরে হয় টিভিতে যদি লাইভ চলে, লাইভে ফোনে করে বলবেন যে হ্যাঁ আপনি 6 মাস বলেছেন, আমি 6 মাস করেছি কিন্তু কিছু হচ্ছে না, সেটা বলবেন। আর যদি হয় তাহলেও আপনি আমাকে বলবেন। আমি এটুকু আপনাকে মানে 99% আপনাকে অ্যাসিওর করছি যে আপনার এই করলেই আপনার প্রবলেম সেরে যাবে। ঠিক আছে, নমস্কার। আচ্ছা, ভালো থাকবেন। আসলে দেখুন, এই অনুষ্ঠানটাই আমার মনে হয় একটা কাউন্সিলিং প্রোগ্রাম। কারণ এই যে মানে স্ত্রীর সাথে একটা প্রবলেম হচ্ছে, আপনি এটা প্র্যাকটিস করুন, মানে এইভাবে আপনি কিছুটা দিন অতিবাহিত করুন, তারপরে আসবেন। জ্যোতিষী মানে তো সমস্যা মানেই চলে আসুন। জ্যোতিষী মানেই তো হাড় কাটে গলা ঢুকিয়ে কাটবার জন্য নয়, ধরে থাকুন একটু সময় লাগবে কিছু কথা বলবো। জ্যোতিষী মানেই তো গলা কাটার জন্য নয়, জ্যোতিষী মানেই তো চুনি পান্না চাঁদ তারা সূর্য মঙ্গল শুক্র কে কোথায় আছে এ আছে এসব নয়। জ্যোতিষ মানে হচ্ছে একটা ফিলোসফি, সবকিছু তো বলেন না, এটা সায়েন্সের সাথে রিলেটেড করে। আরে সায়েন্স পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে তার হয়তো 10% আবিষ্কার করেছে, তার 90% এখনো পৃথিবীর আনডিসকভার্ড হয়ে রয়েছে। তো সায়েন্স সব কথা শেষ কে বললো? কথাতেই আছে যেখানে সায়েন্স বিজ্ঞান যেখানে শেষ, দর্শনের সেখানে শুরু। ঠিক আছে, তো জ্যোতিষ হচ্ছে দর্শন, সেই দর্শনটাকে যদি ভালো করে জানা যায় তাহলে মানুষকে কাউন্সেলিং করেও সারানো যায়। আর যদি প্রকৃত রোগ যদি যেটা সারবে তন্ত্রোক্ত পদ্ধতিতে, তাহলে সেটা অ্যাপ্লাই করে সারানো যায়। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একটা জায়গা থেকে আপনাদের বেরোতে হবে, সেটা হচ্ছে যে আমি এই বগলামুখে একটা পরে নিলাম বা ছিন্ন মস্তার এটা করে নিলাম, প্রতিকার করে নিলাম, একটা তাবিজ পরে নিলাম, আমার সেরে যাবে, এটা নয়। আমি বারবার বলছি, আপনার ছেলে যদি মোবাইলে আসক্ত হয় বা পড়াশোনায় হয় বা খারাপ ব্যবহার করে, সেখানে তার রুটটাকে জানার চেষ্টা করুন, সে কি জন্য করছে সেইটাকে করান, তার সাথে প্রতিকার করুন, তবে ফল আসবে, নাহলে কিন্তু ফল আসবে না। জ্যোতিষীকে গালাগাল দেবেন, টাকা চলে যাবে। ঠিক আছে, আর মানে আমরা এখন কতটা স্বার্থপর ভাবুন, আমরা ঠাকুরকে ঘুষ দিই, ঠাকুর তুমি আমার এই কাজটা করে দাও, তোমাকে আমি জোড়া ফাটা বলে দেবো, বা তোমাকে আমি এই করবো, ওই দেবো, এই রূপোর করে নেবো। আরে রূপো বা সোনার জিনিস আপনি ঠাকুরকে পড়বেন, তবে ঠাকুর পড়বে? ঠাকুরই তো সবকিছু তৈরি করেছে, তার বিশ্বে আমরা রয়েছি, আপনি কি দেবেন? ঠাকুরকে ঘুষ দেওয়ার মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, কে আছে বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গড়িয়া থেকে মৌলিক। ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানতে চাইছেন বলুন। আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2nd জানুয়ারি 1999। 2nd জানুয়ারি 1999। হ্যাঁ, আর জন্ম সময় হচ্ছে আপনার সন্ধ্যাবেলা 5:36 5:36 বিকেল। জন্মস্থান? জন্মস্থান আমার কলকাতাতেই, গড়িয়াতে। শনিবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার। মিথুন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, দেবগণ, ধরুন এক পয়েন্ট। আপনি আপনার কর্মস্থানে কিন্তু বাঁধন দেওয়া আছে। আমি আপনাকে একটা পরিষ্কার কথা প্রথমে বলে দিচ্ছি, আপনার 10th হাউস 10ম স্থানে কিন্তু অত্যন্ত খারাপ। মানে আপনার কিন্তু কর্মর জন্য আপনি যদি চেষ্টা করেন, সেই কর্মে কিন্তু বারবার কাছে গিয়ে আপনার কেটে যাবে বা হবে। আপনি কোনো কর্মের জন্য প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, সরকারি চাকরি তো অনেকগুলোই দিচ্ছি, কিছু হচ্ছে না আপাতত। এমনি একটা প্রাইভেট ফার্মে আমি আছি। হ্যাঁ, না আমাকে একটা কথা বলুন, আপনি যে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সেখানে কি এরকম হচ্ছে যে রিটেন প্রিলিমিনারি রিটেন ক্লিয়ার করছে, তারপর ভাইভাতে গিয়ে বা ইন্টারভিউতে গিয়ে কেটে যাচ্ছে, বা অল্প কিছু কাট অফ মার্কস, আর সেটা এগোতে পারি, বা অল্প কিছু কাট অফ মার্কস দরকার, ধরুন 75 পেলে হয়ে যাবে, আপনি সেখানে 74 পাচ্ছেন, এরকম হচ্ছে? আমি আপনাকে জোর দিয়ে বলছি, আপনার ছকে কিন্তু রয়েছে, আপনার মানে খুব নিকট আত্মীয় দ্বারা কিন্তু আপনার কিন্তু কাজে কিন্তু বাঁধন দেওয়া আছে। জীবনে চাকরি হবে না যতক্ষণ এটা কাটাবেন। এটা হচ্ছে প্রপার মানে রেমিডিয়াল কেস। এইটাতে যদি ঠিকমতোভাবে যদি রেমেডি করা যায়, যদি ঠিকমতোভাবে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আপনি চাকরি পাবেন। মানে এটা আমি 90% আমি আপনাকে বলতে পারি, কারণ 100% বলবো না। কারণ কেন বলুন তো? কারণ আমি ভগবান নয়, আমি মানুষ।
আমি 90% বলতে পারি যে আপনার ছকে সরকারি চাকরির যোগ রয়েছে। সরকারি চাকরির যোগ থাকার জন্য আমি আপনাকে বলছি যে আপনার এই চাকরির জায়গায় যে বাঁধন দেওয়া আছে, শুধু চাকরি না, আপনার বিবাহ স্থানে বাঁধন দেওয়া আছে, আপনার বিবাহের জায়গাটাও ভালো থাকবে না, সে নিয়ে আমি পরে আলোচনা করব। চাকরিটা কিন্তু বারবার কাছে গিয়ে কেটে যাবে, তো আপনি এই বাঁধনটাকে কিন্তু কাটান। সেটাই, বাঁধনটা কাটালে পরে আপনি সরকারি চাকরির জন্য যদি রুবি বা পোকরাজ বা এইসব যদি পড়ে থাকেন, কোনো কাজ দেবে না, জিরো কাজ, টাকা জলে যাবে। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, আমার হাতে একটা পোকরাজ রয়েছে। হ্যাঁ, ওই খুলে গঙ্গায় ভাসিয়ে দিন বা কাউকে বিক্রি করে দিন, টাকা পাবেন। ওটা কোনো কাজ দেবে না। যে ক্ষতিটা করা আছে সেই ক্ষতিটাকে না কাটালে কিন্তু কাজ হবে না। ও আচ্ছা, পোকরাজ একজন বলেছিল, তো আমি পড়েছিলাম। একজন তো বলবেই, সমাজে অনেক রকম মানুষ আছে, কেউ না কেউ তো বলবেই যে এটা পড়ুন, ওটা করুন, এটা করুন, এটা করুন। কিন্তু মেন জিনিসটা সেটা হচ্ছে আপনি কর্মঠ, আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন না, কারণটা আমি বলে দিলাম। নমস্কার। একদম একদম। এবং দেখুন, আপনার ছক আপনার ব্যাপারে সমস্ত কিছুই বলে দেন এবং আচার্য ভাষা সেটাকে একেবারে নির্ভুলভাবে আপনাদেরকে বলে দেন। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি দর্শক বন্ধু, সেটা হচ্ছে যে কোথায় বসি না বসি এগুলো নিয়ে বলতে হয়। আমি বলে দিচ্ছি যে আমি সব জায়গায় বসি না, দমদমে আমার বাড়িতে বসছি সোম বুধ শুক্র, আর ফোন করে জেনে নেবেন। আর যেটা বলছি সেটা হচ্ছে যে দেখুন, আমরা 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 কেমন, আমরা স্বার্থপর। দেখুন, আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কেমন আছেন, যত ভালোই থাকি না কারণ আমাদের মুখ দিয়ে বেরোবে না যে ভালো আছি, সবসময় চলে যাচ্ছে, মোটামুটি ঠিক 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 ঠিক, ওই তো চলে যাচ্ছে, ওই তো হচ্ছে, চলে যাচ্ছে, কি হচ্ছে। তো এইটা কিন্তু মানে ঈশ্বরকে অপমান করা। আপনি কেমন আছেন সেটা কিন্তু ঈশ্বরকে মানে ঈশ্বর যে আপনাকে একটা ভালো জীবন দিয়েছে, মানব জীবন দিয়েছে, সেটাকে ধন্যবাদ জানানোর জন্য সবসময় বলুন যে ভালো আছি। এই সবসময় যত বলবেন ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি, ততবার কিন্তু আপনার দেখবেন জীবন কিন্তু আরও কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ঠিক আছে, এ নিয়ে আমি আগেও বলেছি, আবার বলছি যে আমাদের প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী, উনি মরার আগে, মৃত্যুর আগে 2 মিনিট আগে পর্যন্ত আমরা জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন শিবরাম বাবু, বলছি ফার্স্ট ক্লাস আছি। উনি সবসময় বলতেন ফার্স্ট ক্লাস আছি। 2 মিনিট পরে উনি মারা গেলেন। তো জীবন যেটা পেয়েছেন না, এই জীবনটা পরের বার পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই এই জীবনে যা ভালো কাজ করা করে নিন। আর মানে ওই যে গান আছে না, এই মানব জন্ম আর কি হবে, হ্যাঁ না, যাই হোক, মানে এই জীবনটাকে ভগবানের কাছে ধন্যবাদ জানান। কারণ আপনি জানেন আপনার থেকেও খারাপ অবস্থা অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে 2 বেলা ভাত খেতে পায় না, 1 বেলা ভাত খেতে পায় না, অনেক মানুষ আছে, মাথা ছাদও নেই। তার তুলনায় তো আপনি অনেক ভালো আছি, সেটাকে সম্মান করুন। কে ফোন আছে? নমস্কার, বলুন কে আছেন? নমস্কার, বলুন বলুন। তপন হালদার বলছিলাম। কার ব্যাপারে? পুরুলিয়া থেকে, নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2রা এপ্রিল 1980। টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 12টা। বেলা? বেলা 12টা। জন্মস্থান? পুরুলিয়া। পুরুলিয়া। বুধবার জন্মবার ছিল তো? হ্যাঁ স্যার। তুলা রাশি, কর্কট লগ্ন, দেবগণ। একটা কথা বলি, সেটা হচ্ছে যে 7ম স্থানটা, দ্বাদশ স্থানটা চূড়ান্ত ডিস্টার্ব আছে, বিয়ে হবে না। বিয়ে হয়ে গেছে আপনার? বিয়ে যদি হয়ে থাকে বিয়ে টিকবে না, তার জন্যই দেখাশোনা সবই চলছে, কিন্তু এখনো অবধি হয়ে ওঠেনি। বিয়ের জায়গাটাতে প্রচন্ড রকমের ডিস্টারবেন্স রয়েছে। দেখুন, প্রথমত হচ্ছে 9th হাউসে রয়েছে বৃহস্পতি, মঙ্গল, শনি, রাহু। এক্ষেত্রে একটা জিনিস বলে দিতে পারি যে মানে মুসলিম যে তন্ত্রক্রিয়া হয়, অনেক রকম তন্ত্রক্রিয়া হয়, আদিবাসী হয়, সনাতন হয়, মুসলিম তন্ত্রক্রিয়া হয়, সুলেমানি হয়। মুসলিম তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিয়ের জায়গাতে কিন্তু ক্ষতি করে রাখা আছে। মানে আমি দাদা এরকম লাগছে, মানে আমার পুরো সব ঠিকঠাক, মেয়ে বাড়ি ছেলে বাড়ি সব ঠিকঠাক, মোটামুটি সব সরঞ্জাম ইয়ে করে হঠাৎ করে বিয়ে হবে না। যতক্ষণ না এই দোষ যতক্ষণ না কাটছে ততক্ষণ বিয়ে হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি আমার কাছে যদি আসেন, আমি আপনাকে কিন্তু বলছি না যে আমার কাছে আসতে হবে। যদি মনে হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার প্রশংসা শোনার দরকার নেই। আমার যদি মনে হয় আসবেন, আমি এটা দায়িত্ব নিয়ে ঠিক করে দিতে পারবো। যে ক্ষতিটা করা আছে এটা কাটলে আপনার 2.5 থেকে 3 মাসের মধ্যে বিয়ে হবে, এটা আমি অন ক্যামেরায় বলে দিলাম। একদম। এবং যুক্তিসঙ্গতভাবে যদি জ্যোতিষকে জীবনে প্রয়োগ করতে হয়, অন্ধবিশ্বাসের কাছে না গিয়ে অবশ্যই আচার্য ভাস্করকে আপনারা নির্বাচন করে নেবেন। ভালো না, আমাকে নির্বাচন করতে হবে না। নমস্কার।